আসসালামু আলাইকুম, আমি নাইমুর মুর্শিদ নীরব। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। এবং আমরা আমাদের চ্যানেলে এভিডেন্স অ্যাক্টের সকল বিষয় শেষ করে বিস্তারিত আলোচনা করে আমরা সিআরপিসির আলোচনা শুরু করেছি এবং তার বেসিসে আমরা কিছু ভিডিও সিআরপিসির স্টেজ ওয়াইজ সেকশন ওয়াইজ আমরা সিআরপিসির বিষয়গুলো আপলোড করা শুরু করেছি। এবং সেই বেসিসে আজকে আমরা যেহেতু প্রথমে আমলা গ্রহণের বিষয় শেষ করেছি, তারপর বিচারপদ ট্রায়াল স্টেজের বিষয়পত্র শেষ করেছি, টেকিং কগনিজেশনের বিষয় শেষ হয়েছে। তো এরপরে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট দায়রা জজ করে যে বিচারিক স্টেজ শেষ হয়েছে, এখানে আজকে আমরা ছোট একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে যেটা আমাদের বিচার পদ্ধতির সাথে ইনক্লুডেড আছে। তো আমরা আমাদের সিআরপিসি শুরুর ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কী কী স্টেজ থাকতে পারে, বিচার পূর্ব বা বিচারিক স্তর, বিচার পরবর্তী স্তর, বিভিন্ন বিষয় থাকতে পারে। তো আমাদের যে বিচারিক স্তর ছিল সেখানে আমরা বলেছিলাম যে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার পদ্ধতি রয়েছে, দায়রা জজ কোর্টে বিচার পদ্ধতি রয়েছে, তারপর সামারি ট্রায়াল বলে একটা বিষয় রয়েছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার পদ্ধতির একটা বিষয় রয়েছে। তো আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে আমলে গ্রহণ সম্পর্কে আমরা আলোচনা করেছি, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচার পদ্ধতি সম্পর্কেও আলোচনা করেছি, দায়রা জজ কোর্টের দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পর্কে আলোচনা করব, যেটাকে আমরা সামারি ট্রায়াল বলে জেনে থাকি, যেটা সিআরপিসির 260 থেকে 265 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আমরা শুরুতেই যদি সামারি ট্রায়ালে যাই, আমাদের শুরুতেই জানতে হবে যে সামারি ট্রায়াল বিষয়টি কী। এখানে অন্যান্য আমরা যেসব পদ্ধতি দেখেছি, পুরো শুরুতে বিচারিক পদ্ধতি সম্পর্কে যেভাবে আলোচনা করেছি, এখানে অত ওয়াইডলি এখানে বা ভাস্টভাবে এখানে কোনো কিছু শেষ করা হয় না, যেহেতু এখানে কিছু কিছু বিষয় থাকে যেগুলো ছোট ছোট বিষয়ের ক্ষেত্রে এখন মশা মারতে কামান দাগার মতো বিষয়পত্র আমাদের এখানে করার প্রয়োজন নেই। সেই বিষয়টির মতোই, যেমন 10 টাকার একটি কলম চুরি বা 100 টাকার একটি কোনো বিষয়তে চুরি হলো, সেক্ষেত্রে তো আমরা এত বড় স্টেজ মেনটেন করে ওইভাবে যদি আমরা মামলাটি শেষ করতে যাই বা ওই ক্ষতিপূরণ দাবি করি বা রায় দাবি করি, সব কিছু যদি আমরা ওইভাবে ওই বেসিসে শেষ করতে যাই, সেখানে একটি লম্বা প্রসিডিউর লাগবে বা সেখানে যেই টাকার জন্য মামলা করা হবে সেই টাকার থেকে অধিক টাকা সেখানে খরচ হয়ে যাবে। তো তার ভিত্তি ধরে আমরা এখানে জাস্ট সামারি ট্রায়াল বলতে কিছু সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার শেষ করার জন্য, যেখানে ছোট ছোট বিষয় থাকে বা খুবই নমিনাল কিছু বিষয় থাকে, সেই সব ক্ষেত্রে সামারি ট্রায়াল করে বা এভাবে ছোট পদ্ধতি অবলম্বন করে মামলাটি শেষ করে আমরা তারা মানুষ যাতে দ্রুত বিচার পদ্ধতি শেষ করতে পারে এবং দ্রুত তাদের রেমেডি বা তাদের চাহিদা যেন প্রার্থনা তারা যেন অর্জন করতে পারে, সেজন্য এই সামারি ট্রায়ালটি করা হয়েছে। তো আমাদের শুরুতেই যে বিষয়টা আছে ধারা 260-এর বিষয়টি, তো সামারি ট্রায়াল আমাদের শুরুতেই জানতে হবে 260-এই বলা আছে যে সামারি ট্রায়াল কারা করতে পারে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কারা করতে পারে। এটা করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করতে পারে। তার পাশাপাশি প্রথম শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যারা থাকেন, সেই ম্যাজিস্ট্রেটগণেরা এখানে প্রথম শ্রেণীর মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যারা থাকে তারা এখানে এই সামারি ট্রায়ালটি করতে পারে। তো এখানে 260-এ এনাদের যেই জজদের কথা, যেই ম্যাজিস্ট্রেটদের কথা বললাম, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ, তাদের যে বিচার পদ্ধতি বা ক্ষমতাটি রয়েছে সেটি 260-এ আলোচনা করা হয়েছে। এবং এখানে 2 বছরের নিচে কারাদণ্ড যে অপরাধ রয়েছে সেই অপরাধগুলোর এখানে বিচার করতে পারবে এই সামারি ট্রায়াল দ্বারা। তার বেশি যদি অপরাধ থাকে সেক্ষেত্রে সামারি ট্রায়ালটি করা যাবে না বা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে না। তো পেনাল কোডের সেখানে অনেকগুলো ধারা রয়েছে, সেই ধারাগুলোর বেসিসে, সেই ধারাগুলো যে অপরাধ রয়েছে সেই ধারাগুলোতে আমরা সামারি ট্রায়াল ইউজ করতে পারি। যেমন পেনাল কোড আমরা যখন আলোচনা করবো এই সেকশনগুলো সম্পর্কে আমরা ইন ডিটেল জানবো। তো পেনাল কোডের যেই ধারাগুলো আছে, যেমন 264 থেকে 266, 326, 379, 380, 81, 403, 411, 414, 426, এই ধরনের অনেকগুলো শাখা রয়েছে, সেকশন রয়েছে। এই সেকশনগুলো আমরা জানবো এবং এই সেকশনগুলো সম্পর্কে, এই সেকশনগুলো যে অপরাধ রয়েছে সেই অপরাধগুলোর বেসিসে সামারি ট্রায়াল করা যাবে। এখানে 379, 80, 81 যেসব 403, 411 ধারার কথা বলছি, এখানে চুরির বিষয় বলা আছে। তো চুরির বিষয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে চুরি সংক্রান্ত মালের মূল্য যদি 10,000 টাকার কম হয় বা 10,000 টাকার নিচে হয়, সেই ক্ষেত্রে সেখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে। তো এটি বলা আছে 260-এ যে এই ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা সম্পর্কে। এবং 261-তে যেটা বলা আছে যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট কোর্ট থাকে তাদের তাদের এই সামারি ট্রায়ালটি করার যে ক্ষমতাটি রয়েছে, তারা কোন কোন ক্ষেত্রে করতে পারে সেই বিষয়গুলোর কথা বলা হয়েছে 261-তে।
261তেও কিছু পেনাল কোডে কিছু ধারা দিয়ে দেওয়া হয়েছে, তারাও ওই নির্দিষ্ট ধারার অপরাধগুলোর ক্ষেত্রে এই স্টেপগুলো গ্রহণ করতে পারে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার তারা করতে পারে। যেমন 277 থেকে 294, 323, 334, 336, 341, 352 এমন পেনাল কোডে বহুত ধারা রয়েছে, কিছু ধারা রয়েছে। এই ধারাগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলস জানবো, পেনাল কোড যখন পড়াবো ওই সময় আমরা ধারাগুলোর সময় ইন ডিটেলস আলোচনা করব। তো এই ধারাগুলোর যে বিষয়পত্র রয়েছে, এখানে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট চাইলে সংক্ষিপ্ত পদ্ধতি বিচার গ্রহণ করতে পারে, কিন্তু এখানে কিছু কন্ডিশন রয়েছে। সেখানে হচ্ছে যে পুলিশ বা পৌরসভা আইনের যে অপরাধ রয়েছে, সেই অপরাধগুলো এখানে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা মেনটেন করতে পারে সামারি ট্রায়ালের ক্ষেত্রে। এবং যেই সব অপরাধের ক্ষেত্রে আমরা শুধু জরিমানা বা জরিমানা ব্যতীত 1 মাসের কারাদণ্ড রয়েছে বা এই সব বিষয়ে অ্যাবেটমেন্ট রয়েছে, সেই সব ক্ষেত্রে চাইলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা এখানে সামারি ট্রায়াল করতে পারে, উক্ত যেই উল্লেখিত অপরাধ পেনাল কোডের অপরাধ রয়েছে সেইগুলোর ক্ষেত্রে। তো এটা ছিল 260 এবং 261-তে সামারি ট্রায়াল সম্পর্কে বর্ণনা। এরপরে বলা হয়েছে যে তারা সর্বোচ্চ কত টাকা মানে কতটুকু মানে সাজা তারা দিতে পারে, সেটা হচ্ছে ধারা 262-তে বলা আছে, সেটা হচ্ছে তারা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাবাস দিতে পারে। তো এরপর আমাদের যেটা জানতে হবে সংক্ষিপ্ত পদ্ধতি সম্পর্কে, সেটা হচ্ছে এদের বিচার পদ্ধতি। যেহেতু আমরা বিচারিক স্টেজের বিষয়পত্র দেখছি, সেহেতু আমাদের এই সামারি ট্রায়ালে বিচার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। যেই বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে ধারা 263-তে। তো আমাদের এখানে ধারা 263-র ক্ষেত্রে 2 ধরনের বিচারিক সামারি ট্রায়ালে 2 ধরনের বিচার পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আপিল অযোগ্যের ক্ষেত্রে আলাদা এবং আপিল যোগ্যর ক্ষেত্রে আলাদা। তো আপিল অযোগ্য যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে যে আপিল অযোগ্য হচ্ছে যে তুচ্ছ বা 200 টাকার যেসব বিষয়পত্র, তুচ্ছ মামলা যেগুলো বা 200 টাকার নিচে যে বিষয়পত্রগুলো থাকে সেগুলো হচ্ছে আপিলযোগ্য। তাই আপিল অযোগ্য বিষয়গুলোর ক্ষেত্রে যেভাবে বিচার কার্যক্রম করতে হবে সেটা হচ্ছে সেখানে কোনো সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে না বা আনুষ্ঠানিকভাবে কোনো চার্জও গঠন করতে হবে না। পূর্বে আমি ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতের যে বিষয়গুলো দেখেছি, যেভাবে সাক্ষ্য লিপিবদ্ধ করা হয়, সাক্ষ্য নেওয়া হয়, চার্জ গঠন করা হয়, সেই বেসিসে যেসব কার্যক্রম করা হয়, এখানে কোনো কিছু দরকার নেই। আপিল অযোগ্যর ক্ষেত্রে সামারি ট্রায়ালে সেখানে সরকারি নির্দেশিত পন্থায় একটি ক্রমিক নং দেওয়া হবে, তারিখ দেওয়া হবে এবং এজাহার বা নালিশের তারিখ দেওয়া হবে এবং ফরিয়াদির নাম লিখবে এবং অভিযুক্ত যে নাম ঠিকানা পরিচয় থাকবে সেটি তুলে ধরবে। তার পাশাপাশি যেই জবানবন্দিটি থাকবে ফরিয়াদির, সেই জবানবন্দি এবং আসামির বক্তব্য তুলে ধরবে এবং তারপরে শাস্তি এবং যেই চূড়ান্ত আদেশটি থাকবে সেটি সেখানে তুলে ধরা হবে এবং কার্যক্রম কোন দিন শেষ করা হবে সেই দিন লিপিবদ্ধ করে ওই শাস্তি এবং চূড়ান্ত আদেশটি সেখানে লিখে দেওয়া হবে। এই বেসিসে যা সামারি ট্রায়ালটি সংক্ষিপ্তভাবে শেষ করা হবে, এখানে কোনো চার্জ বা কোনো ধরনের সাক্ষীর প্রয়োজন নেই। এরপরে 264-তে যেটি আলোচনা করা আছে, যদি আপিল যোগ্য হয়, বিষয়টি যদি আপিল যোগ্য হয় সেক্ষেত্রে সাক্ষ্যের একটি সংক্ষিপ্ত সার লেখা হবে, কারণ যেহেতু বিষয়টি আপিল যোগ্য, সে আপিল করতে পারে, সেহেতু এখানে সাক্ষ্যের জাস্ট সংক্ষিপ্ত একটি সার লেখা হবে এবং তার পাশাপাশি সাক্ষ্যের একটি স্মারকলিপি প্রদান করা হবে। জাস্ট এই দুটো বিষয় এখানে আলাদা থাকবে, যে সাক্ষ্যের সংক্ষিপ্ত সার এবং সাক্ষ্য লিপিটি প্রদান করা হবে সাক্ষ্যের। বাদবাকি বিষয় আমরা 263-তে যেভাবে আলোচনা করলাম সামারি ট্রায়ালের বিষয়বলী সম্পর্কে, সেই শুরু থেকে জাস্ট সেমভাবে এখানে গঠিত হবে এখানে এবং সেভাবে কার্যক্রমটি শেষ করা হবে। যেমন হচ্ছে ওই সরকারি নির্দেশিত পন্থাতেও 263-র মতোই ক্রমিক নং, আসামের তারিখ, এজাহারের তারিখ, নালিশের তারিখ, ফরিয়াদির নাম, অভিযুক্ত নাম ঠিকানা এবং জবানবন্দি, এদের ফরিয়াদি জবানবন্দি, আসামির হচ্ছে বক্তব্য, শাস্তি আর চূড়ান্ত যেটা দেওয়া হবে সেটা লিখে ওই যেদিন দেওয়া হবে সেদিনের তারিখ উল্লেখ করে একটি লিপিবদ্ধ যে বিষয়টি থাকে, এভাবে জাস্ট চূড়ান্ত রায়টি দিয়ে দেওয়া হবে। এটি হচ্ছে বলা আছে 264-তে। তো এই ছিল মোটামুটি আমাদের সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা পরবর্তীতে অন্যান্য বিষয় এবং তার পাশাপাশি অন্যান্য সেকশন এবং অন্যান্য স্টেজ অনুযায়ী আলোচনা করে সিআরপি আস্তে শেষ করবো এবং আস্তে আস্তে আমরা পরবর্তী ভিডিওর দিকেও সব এগুলো আস্তে শেষ করব। তো ভালো থাকবেন সকলে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।